যে যেই আওয়ামী লীগ ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট গণহত্যা করল, ছাত্র গণহত্যা, যাদের নির্দেশে সরাসরি লাইভ বুলেট ছোড়া হলো ছাত্রদের উপর। এত হাজার, হাজার ছাত্রকে হত্যা করা হলো। তো এইরকম একটি নিকৃষ্ট স্বৈরশাসকের দল এবং এই দলের যারা এই ধরনের কার্যকলাপগুলো করেছেন তাদেরকে তিনি ক্ষমা করে দেবেন। আমি জানি ক্ষমা অনেক মহৎ গুণ। ক্ষমা করতে পারাটা খুব ভালো একটা মানবিকতার পরিচয় দেয়া হয়। কিন্তু কথা হচ্ছে আপনি কাকে ক্ষমা করবেন? আওয়ামী লীগকে? যে আওয়ামী লীগ এত বড় একটা জঘন্য গণহত্যার সাথে জড়িত তাদেরকে যথাযথ আইনি প্রক্রিয়ায় যেখানে বিচার করার দাবি উঠেছে, শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের দাবি উঠেছে, সেখানে তিনি বলছেন তিনি সকলকে ক্ষমা করে দিবেন। তো আপনি আসলে তার এই যে তিনি যে বলেছেন এই কথাটা মর্মার্থ আপনার কাছে কি মনে হয়? বা তিনি আসলে কি বুঝাতে চেয়েছেন বলে আপনি মনে করেন? আসলে ডক্টর শফিকুর রহমানের ব্যাপারে কথা বলার আগে জামায়াতের আমি আসলে আমাদেরকে এই জামাত ইসলামী নিয়ে আমাদের মনে হয় একটু কথা বলা দরকার। জামাতে ইসলামী আপনারা জানেন, আমার দর্শক শ্রোতারা নিশ্চয়ই জানেন যে 1941 সালে সর্বভারতীয় ইসলামিক দল হিসেবে মাওলানা আবুল আলা মওদুদী আপনার এই দলটা আপনার প্রতিষ্ঠা করেন লাহোরে। আমরা সবাই জানি মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছিল ঢাকায়। এটার প্রতিষ্ঠাতা ছিল আমাদের অন্যতম, এই দেশের অন্যতম আমি মনে করি একজন ফাউন্ডার নবাব স্যার সলিমুল্লাহ, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাদের যদি আপনি লিস্ট করেন তাতে 1 নাম্বার থাকবে। এবং আপনি আরো পুরনো দল হিসাবে আপনার ভারতের জাতীয় কংগ্রেস 1885 সালে বোম্বেতে হয়েছিল। তো এই তিনটা সবচেয়ে পুরানা দলের মধ্যে জামাতে ইসলামীর যে আবুল আলা মওদুদীকে আপনার বলা হতো ওই সময়কার, মানে আমি যদি ভুল না করে থাকি, উইলফ্রেড স্মিথ নামে একজন বিখ্যাত ফিলোসোফার বলছিল দ্য মোস্ট সিস্টেমেটিক থিঙ্কার অফ মডার্ন ইসলাম, and his numerous works which covered in range of disciplines such as Quranic exegesis and hadith, law, philosophy and history. অর্থাৎ তার এই চিন্তা চেতনা থেকে উনি যে দলটা গঠন করেছিলেন, এবং আমরা জানি উনি মহারাষ্ট্রের আপনার ঔরঙ্গাবাদ, যেখানে ঔরঙ্গজেবের কবর আছে, উনি ঔরঙ্গজেবের থেকে মানে উনার লেখা থেকে আমরা পড়ছি যিনি ঔরঙ্গজেবের থেকে উজ্জীবিত হয়ে ইসলামিক দলটা গঠন করেছিলেন। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো উনি যে দলটা গঠন করছেন জামাত ইসলামীর, এই যে আজকের, আমি ডক্টর শফিকের ব্যাপারে বলার আগে বলতে চাচ্ছি, জামাত ইসলামী কিন্তু ইন্ডিয়া ভাগ চায় নাই, অর্থাৎ পাকিস্তান চায় নাই এবং বাংলাদেশও চায় নাই। এটা ট্র্যাজেডি বলতে পারেন। মানে ওরা ইন্ডিয়া ভাগ চায় নাই, সাথে বাংলাদেশও চায় নাই। ফলে 1947 সালে পাকিস্তান যখন হয়েছিল তখন পাকিস্তানের নিষিদ্ধ ঘোষণা করছিল যে তোমরা এই দলটাকে, তোমরা এই দেশটা ভাগই চাও নাই, পাকিস্তানই চাও নাই, তো তোমরা পাকিস্তানের রাজনীতি করবা কেমনে? আবার এমনও স্লোগান দিছে তারা, আপনি জানেন পাকিস্তানে ওই যে কায়েদে আজম, মানে ওদের ফাউন্ডিং ফাদার বলে মোহাম্মদ আলী জিন্নাকে, এই জামাত ইসলামী স্লোগান দিছিল মানে গাদ্দারে আজম, কায়েদে আজম না বলে গাদ্দারে আজম, মানে স্লোগান দিছে সে সময়। তো আমি জামাত ইসলামী এরপরে ধরেন বাংলাদেশে আপনার ধরেন 1975 সালে আবার রাজনীতি তারা শুরু করে, বাংলাদেশেও নিষিদ্ধ করা হয়েছিল, শেখ মুজিবুর রহমান নিষিদ্ধ ঘোষণা করছিল, প্রেসিডেন্ট জিয়া এসে এটা আবার শুরু করে, অনুমতি দেয়। তো জামাতে ইসলামী নিজেদেরকে সবচেয়ে ইসলামের নাম্বার 1 ইন্টারপ্রেটার হিসেবে নিজেদেরকে দাবি করে, এবং এই যে তাদের দাবি করার মধ্যে তারা ধরেন আন্তর্জাতিক দুটো বড় সংগঠন আপনি বলতে পারেন, মুসলিম ব্রাদারহুড এবং নর্থ আমেরিকান ইসলামিক সার্কেল বলে একটা বড় সংগঠন ছিল। আপনি আপনার দর্শক নিশ্চয়ই জানেন মাওলানা আবুল আলা মওদুদী কিন্তু মারা গেছিল নিউ ইয়র্কে, মানে বাফেলোতে, নিউ ইয়র্ক স্টেটের বাফেলো শহরে, খুব সম্ভবত ওখানেই তার কবর। এই যে মুসলিম ব্রাদারহুড বা নর্থ আমেরিকান সার্কেল, ইসলামিক সার্কেল, অথবা হামাস, ফিলিস্তিনিদের হামাস, তাদের নিজেদেরকে মানে ক্লেইম করে যে এরা হচ্ছে তাদের সহযোগী সংগঠন। কিন্তু ক্ষমতার রাজনীতিতে জামাত ইসলামী আজ পর্যন্ত
পৃথিবীর কোনো দেশে কম্পিটিটর হতে পারে নাই। আপনি যদি পৃথিবীর ৩টা বড় মুসলিম দেশের কথা বলেন, যেমন ইন্দোনেশিয়া, পাকিস্তান যেখানে এর জন্ম, এবং বাংলাদেশ। আপনি যদি আমি যদি সবচেয়ে বড় মুসলিম দেশ যেখানে প্রায় ৩৩ কোটি মুসলমান আছে, যেখানে প্রায় ২০ কোটি ভোটার আছে, সেই দেশে যদি আপনি হিসাব করেন, আমার জানা মতে ৬ নাম্বার পার্টিটা হচ্ছে জামাত ইসলামের কাছাকাছি, অর্থাৎ তাদের ভোট ওখানে সর্বোচ্চ ৮%। যেমন ওদের ১ নাম্বার পার্টি যেটা ইন্দোনেশিয়ান ডেমোক্রেটিক পার্টি ফর স্ট্রাগল বা গোলকার পার্টি বা গিরেন্দ্র পার্টি বা ন্যাশনাল অ্যাওয়েকেনিং পার্টি বা নেসদেম পার্টি, এরপরে প্রসপারাস জাস্টিস পার্টি নামে একটা পার্টি আছে যেটা জামাত ইসলামের সাথে সমকক্ষ। কিন্তু ওরা এত আধুনিক হইছে যে ওরা কিন্তু আপনার এই যে সোশ্যালিজম, লিবারালিজম, তারপরে সেকুলারিজম, এরকম পঞ্চশীলা বলে আপনার ইন্দোনেশিয়াতে। এই পঞ্চশীলা যারা অ্যাকসেপ্ট করে তাদেরকে মোটামুটি অ্যাকসেপ্ট করা হয় অ্যাজ এ ন্যাশনাল পলিটিক্যাল পার্টি ইন ইন্দোনেশিয়া। এবং আপনি জানেন ইন্দোনেশিয়ানরা এত বেশি ধর্মপরায়ণ, উমরা বা হজ না করলে ওরা বিয়ে পর্যন্ত করে না। অর্থাৎ আমি বলতে চাচ্ছি সেই দেশে পর্যন্ত জামাত ইসলামী পার্টিটা এই পর্যন্ত, যেখানে প্রায় ২০ কোটি ভোটার, সেখানে ১ কোটি ভোট এখনো পায় না। আপনি জানেন জামাতে ইসলামী পাকিস্তান যেখানে প্রতিষ্ঠা করছে, এই মুহূর্তে ৯ নম্বর পার্টি পাকিস্তানে, এবং এইবার একটা সিটও পায় নাই। গতবার ৪টা সিট পাইছিল। এইবারে জামিয়াতে উলামা নামে আরেকটা পার্টি আছে, তারা ৪টা সিট পাইছে পাকিস্তান পার্লামেন্টে, আমি যদি ভুল না করে থাকি। এবং সেখানে ভোট কোনো সময় 4 to 5% বেশি পায় নাই। আর আমাদের দেশে যদি আপনি দেখেন ৮৬ সাল থেকে ওরা এরশাদের এবং হাসিনার সাথে নির্বাচনে গিয়েছিল, ৮১, ৯১, ৯৬, ২০০১, ২০০৮, এখানে শুধু ৯১ সালে তারা ১০% এর বেশি ভোট পাইছিল। এবং সর্বশেষ ২০০৮-এ যেটা বিএনপির সাথে জোটে তারা ২০১৮-তে যে নির্বাচনে তারা গিয়েছিল, তো সেখানে পার্সেন্টেজ আপনার ইয়ে করার একদম এক্সাক্ট না থাকলেও 4.81%, ইফ আই এম নট রং, মানে ইটস নট মোর দেন 5%, ইটস বিলো 5%। তো জামাত ইসলামী গত ১৫ বছর বিএনপির সাথে একটা মজলুম পার্টি, এতে কোনো সন্দেহ নেই। তাদের অনেক মানুষ মারা গেছে, ডিসঅ্যাপিয়ার হয়েছে, মামলা হামলা, এবং জামাত শিবির নাম নেওয়া পর্যন্ত একটা মানে ভয়ঙ্কর ইয়েতে পরিণত করছিল আওয়ামী লীগ। ইটস লাইক এস বিএনপি। বিএনপি তো রাজনৈতিকভাবে অনেক বড় রাজনৈতিক দল, ৪০, ৪২, ৪৫% ভোট পায়। কিন্তু জামাত ইসলামের আমির, আপনি যে কথাটা বললেন, এই যে জামাত ইসলামের আমিরকে আমরা বিভিন্ন কথায় তার খুব সুন্দর কথাবার্তা বলে, এবং উনি অত্যন্ত কি বলে অ্যাকোমোডেটিভ কথাবার্তা বলতেছিল। কিন্তু সম্প্রতি ২টা কথা, আপনার এটার সাথে আমি আরো একটা কথা যোগ করব, সেটা হলো উনি কয়দিন আগে ওনার মনে হয় ওয়ার্কার বা ওনার কিছু একটা প্রেস কনফারেন্স জাতীয় কিছু করছিল, যেখানে ওনার অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন। উনি সবাই বলতেছেন যে আমরা কি বিএনপির সাথে এইবার একসাথে থাকবো নাকি আলাদা নির্বাচন করবো, আপনারা কি বলেন? তো এটা তো হচ্ছে উনার কর্মপরিষদের বা উনার মজলিসের সুরার সিদ্ধান্ত। আপনারা রাষ্ট্রীয়, আপনারা আলাদা। কিন্তু এই যে একটা এটা আমার কাছে একটা অহংকারী কথাবার্তা মনে হয়েছে, যে উনি ওয়ার্কারদের কাছ থেকে বা হঠাৎ করে মাইকের সামনে প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা কি বিএনপির সাথে যাব নাকি যাব না, তো এটা আমার কাছে ভালো লাগেনি। এখন যেটা আপনি বললেন এবং আমি দেখছি সেটা, যে উনি আওয়ামী লীগের গত ১৫ বছরের কর্মকাণ্ড উনি মাফ করে দিলেন। হু আর ইউ মিস্টার শফিকুর রহমান, উইথ অল রেসপেক্ট টু ইউ, আপনি কে? আওয়ামী লীগ আপনাদের নেতাকর্মীকে ডিসঅ্যাপিয়ার করছে, আপনাদের নেতাকর্মীকে হত্যা করছে, আপনাদের কত রকমের নির্যাতন করছে। আপনি পরিবারের কাছ থেকে পারমিশন নিছেন? আপনি তো ভুক্তভোগী না। মানে যদি হত্যাকাণ্ডের আপনার পরিবারের কেউ শিকার হয়, আপনার পরিবারে যদি কেউ গুমের শিকার হয়, যেমন গোলাম আজম সাহেবের ছেলে ব্রিগেডিয়ার আজমি গুমের শিকার হয়েছে। এই প্রসঙ্গে আমি একটু বলতে চাই যে ব্রিগেডিয়ার আজমি তিনি আজকে সংবাদ সম্মেলন করলেন, এবং সংবাদ সম্মেলনে তিনি কিন্তু আয়নাঘরে তার যে বন্দি দশার যে দুর্দশার যে চিত্র তিনি তুলে ধরলেন। তো ওর থেকেই তো মানে তাদের একটা সেন্টিমেন্ট জাগ্রত হওয়া উচিত যে আমাদেরই একজনকে এভাবে তারা
এভাবে তারা জুলুম করেছে। তো সেই বিচারের দাবিতেও তো আওয়ামী লীগের বিচার আমরা চাই। সেখানে তিনি বলছেন তাদেরকে ক্ষমা করে দেবেন। এবং তিনি আরেকটি কাজ করেছেন আপনার হয়তো মনে আছে। তিনি কয়েকদিন আগে এই যে কুখ্যাত ভূমিদস্যু বসুন্ধরা গ্রুপ, এই বসুন্ধরা গ্রুপের মিডিয়াগুলোতে যখন তারা নিজেরা একটা আক্রমণ করলো, ভাঙচুর করলো, সেটা তিনি পরিদর্শন করতে গেলেন। পরিদর্শন করে তাদেরকে তিনি ব্যথী হলেন, তাদেরকে সমবেদনা জানালেন। তো এটাও কিন্তু আমাদের কাছে ভালো লাগেনি। কারণ এই কুখ্যাত ভূমিদস্যু বসুন্ধরা গ্রুপ তারা তাদের মিডিয়াগুলোকে ব্যবহার করে তো জামায়াতে ইসলামের ১৪ গোষ্ঠী উদ্ধার করেছে তারা গত ১৫.৫ বছর। তো যেই তাদের মিডিয়াগুলো ব্যবহার করে জামায়াতের বিরুদ্ধে সব ধরনের অপপ্রচার করা হয়েছে, তাদেরই মিডিয়া হাউসকে আবার তিনি পরিদর্শন করতে গেলেন। তো এই যে জামায়াতের আমির তার যে সাম্প্রতিক এই কয়েকটি কর্মকাণ্ড এগুলো কিন্তু খুব রহস্যজনক এবং নিন্দনীয়। আপনি কি মনে করেন? না, এটা খুবই লজ্জাজনক। আপনি বসুন্ধরার মতো মাফিয়া, বসুন্ধরার মতো গুন্ডা, এই যে সে মৃত্যুর পরে হাসিনার সাথে থাকবে বলছে, আপনি তার এই সো কল মিডিয়া হাউস না তো, এগুলো তো গুন্ডা হাউস, এগুলো প্রপাগান্ডা হাউস। এগুলো হচ্ছে হাসিনার এই স্বৈরাচারী এবং ফেসিবাদী ভারতীয় ৫ গোলামদের রক্ষা করার জন্য আলটিমেটলি কাজ করবে। এখন আপাত দৃষ্টিতে তারা হয়তো বিএনপি বা জামাতের পক্ষে বা ছাত্রদের পক্ষে অবস্থান নিছে। আপনি কিভাবে আপনি দেশের এই মুহূর্তে দ্বিতীয় আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে বাদ দিলে বিএনপির পরে আপনারা দেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হতে যাচ্ছেন বা মানুষ মনে করতেছে। তা আপনি কিভাবে এইরকম একটা কুলাঙ্গারের আপনার হাউস দেখতে গেলেন? আমরা এতদিন সেটা রাগডাগ করছিলাম, মনে করছিলাম যে আপনারা হয়তো মানুষ ভুল করতেই পারে, আমরা হয়তো দেখেও না দেখার ভান করছি। আমি ব্যক্তিগতভাবে মনে করি, কারণ জামাতকে নিয়ে আমরা কথা বলতে চাই না, কারণ আপনারা সবচেয়ে মজলুম দলের মধ্যে ২ নম্বর বিএনপির পরেই। আপনাদেরও আমরা দেখলাম একটা হিসাব, ইভেন এই ছাত্র আন্দোলনে বিএনপির প্রায় ১২০ জন ছাত্র জনতা মারা গেছে, আপনাদেরও প্রায় ৮০ জনের উপরে মারা গেছে। তো সুতরাং আপনার একটা মজলুম দল, ভুল টুকিটাকি করতেই পারেন, আমরা হয়তো দেখবো না, কিন্তু আপনি কি কারণে এই বদমাইশের ওখানে গেলেন? কি কারণে আপনি পরিদর্শন করে তার সহানুভূতি কি কারণে দেখা করছেন? আমরা কোন পত্রিকা বা কোন মিডিয়া হাউস, এগুলো তো মিডিয়া হাউস না, এগুলা তো হচ্ছে শুধু তাই তাই হাসিনার না, তারা আয়নাগরের শুধু তাই না, আমরা তার আজকে আরেকটি ছবি দেখলাম। তিনি বসুন্ধরার যে এভিয়েশন তাদের যে হেলিকপ্টার, ওই হেলিকপ্টারেও তিনি চড়লেন। ওই হেলিকপ্টারের সামনে তার একটা ছবি আজকে দেখলাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে। উনি তো হেলিকপ্টারে মানে করে কি ব্যবহার করতেছে? হেলিকপ্টার কোথাও যাচ্ছে? কোথাও একটা যাবে, হ্যাঁ, ওই হেলিকপ্টার ওই হেলিপ্যাডের সামনে তিনি দাঁড়িয়ে আছেন। মানে কোথাও একটা যাওয়ার উদ্দেশ্যে ব্যাকগ্রাউন্ডে আচ্ছা। বসুন্ধরা এভিয়েশন। তো এই যে বসুন্ধরার এভিয়েশনে তাদের হেলিকপ্টারে করে তিনি কোথাও যাচ্ছেন বা ওখানে পরিদর্শন করছেন, এগুলো তো খুবই বিব্রতকর বিষয়। তার মানে বসুন্ধরার সাথে তার সম্পর্কটা এখন কোন পর্যায়ে চলে গেছে আপনি দেখুন। যে তিনি তাদের ওই আচ্ছা। এভিয়েশনেও তিনি পরিদর্শনে গিয়েছেন। অর্থাৎ তাদেরকে রাজনৈতিকভাবে পুনর্বাসন করার। মানে পতিত স্বৈরাচারের দালাল এই বসুন্ধরা গ্রুপ তাদেরকে রাজনৈতিকভাবে পুনর্বাসন করার দায়িত্ব এখন ডক্টর শফিক নিয়েছেন। জামায়াতে না, ইসলামী নিয়েছে। না, আপনি তো শুধু পতিত স্বৈরাচারের দালাল বললে হবে না সাকিব সাহেব। ও তো হচ্ছে স্বৈরাচারের যদি ৪টা খুঁটি থাকে, মানে অর্থনৈতিক, সে হচ্ছে ১ নম্বর বা ২ নম্বর খুঁটি। আমি বলবো ১ নম্বর খুঁটি। আপনি দালাল তো এরকম হাজার হাজার লাখ লাখ আছে। আপনি দালাল বললে তার ছোট বলবেন। সে তো ভয়ঙ্কর একটা মানে বাংলাদেশের মানে বিরুদ্ধে সে কাজ করে, বাংলাদেশ বিরোধী, ভারত প্রেমী। সে তো শুধু হাসিনা প্রেমী না, সে তো ভারত প্রেমী, অর্থাৎ আমাদের শত্রু প্রেমী। এই যে তার এখানে আমরা বিএনপির কতিপয় নেতা যাওয়ার কারণে আমরা তাদের তীব্র সমালোচনা করছি, তাদেরকে ভৎসনা করছি। এখন জামাতের ১ নম্বর নেতা হিসেবে ডক্টর শফিকুর রহমান সাহেব কি কারণে, কিভাবে একের পর এক এই কর্মকাণ্ডগুলো করতে যাচ্ছেন? আমরা তো ক্রিটিক আপনাকে করব। এই যে আপনি বসুন্ধরা এটা বলেন, তারপরে এই যে তার কর্মকর্তা বা তার দলীয় লোকদের সামনে এরকম আপনার পারমিশন চাওয়া বা এটা অহংকারী আলোচনা বলে আমার মনে হয়েছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর পরে যেটা বললেন যে এই যে মাফ করে দেওয়া, হু আর ইউ? আপনি কে? আপনি কেন করবেন? কি কারণে করবেন? এখানে তো আপনি যে ইসলামের শরিয়া আপনারা চালু করবেন বলতেছেন। আপনারা আপনারা আজ পর্যন্ত বাংলাদেশের মানে ক্ষমতায় যাবার মতো পরিস্থিতি যতটুক আমরা জানি বা বুঝি, আজ পর্যন্ত আপনার ওখানে যেতে পারেন নাই। আপনারা
আমি বলতেছি না যে আপনারা যেতে পারবেন না, কিন্তু আমরা তো নিকট ভবিষ্যতে দেখি না, এইবার আপনারা অনেক মজলুম দলে পরিণত হয়েছেন, আপনারা আশা করতেছেন ভোট ভালো পাবেন, আমরা আশা করি আপনারা ভোট ভালো পাবেন, কতটুকু পাবেন এটা বাংলাদেশের জনগণ নির্ধারিত করবে, এটা আমি বলতে পারবো না। কিন্তু আপনার স্বাভাবিকভাবে জামাত ইসলামী যেহেতু আমাদের ইসলাম ধর্ম, পবিত্র ইসলাম ধর্মকে আপনারা পরিষ্কার করে বলতেছেন আপনারা ন্যাশনালিজমের বিরুদ্ধে, আপনারা সেকুলারিজমের বিরুদ্ধে, আপনারা এই কি বলে এই যে কোনো নিউ লিবারেলিজমের বিরুদ্ধে, আপনারা শরিয়া মোতাবেক দেশ চালাবেন। তো শরিয়া কি এগুলা বলে? শরিয়া মোতাবেক দেশ যে চালাবেন, শরিয়া কি এগুলা বলে? ইসলামী শরিয়া তো হইলো রক্তের বদলে রক্ত। যদি ওই পরিবার যদি মাফ করে তাইলে আপনি মাফ করতে পারবেন, কিন্তু আপনি তো মাফ করতে পারবেন না। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা হলো, এটা জামাত ইসলামীকে পরিষ্কার করতে হবে। জামাত ইসলামী কে আমরা সম্মান করি বিকজ আপনারা ইসলাম ধর্মের কথা বলেন, এরা আমাদের স্বাভাবিকভাবে মানুষ দুর্বল হয় আপনাদের ধর্মের কথা বলে, আমরাও আপনারা ধর্মের ইন্টারপ্রিটেশন যেটা করেন সেটার সাথে আমরা একমত হই বা দ্বিমত হই, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনাদেরকে একটা জিনিস আমি, আমার নিজের কাছে প্রশ্ন, সেটা হচ্ছে আপনারা আপনাদের প্রতিষ্ঠাতা মাওলানা আবুল আলাম মাউদুদি ভারত বাদ চান নাই, এবং কেন চান নাই? তাহলে ভারত তো, যদি পাকিস্তান বাংলাদেশ ভারত এক দেশ থাকতো, এটা সংখ্যালঘুর একটা দেশ থাকতো, কথা কথা। এবং এখানে কোনোদিন মুসলিমরা অথবা জামাত ইসলামী ক্ষমতায় যাবে এটা আশা করতে পারতো না। এবং আমাদের একজন বিখ্যাত ফিলোসফার প্রফেসর রাজ্জাক সাহেব বলেছিলেন সেকুলারিজম, উনি বলছেন যে লাকুম দীনুকুম ওলিয়া দিন, আমাদের যে বিখ্যাত আয়াত, যে যার যার ধর্ম তার, আমার নিজের ধর্ম আমি করব, আরেকজনকে ধর্মের স্বাধীনতা আমি দিব, যেটা ইসলাম ধর্ম এলাও করে। কিন্তু আপনারা ভারত ভাগও চান নাই, বাংলাদেশ ভাগও চান নাই, কিন্তু আপনারা যে সেকুলারিজমের যেমন আওয়ামী লীগ সেকুলারিজমের যে ডেফিনিশন দেয় সেটা হলো ধর্মহীনতা, আমি মনে করি আমার ক্ষুদ্র জ্ঞানে। আর আপনারা সেকুলারিজমের যেটা, আপনারা সেকুলারিজমের নামটাই শুনতে পারেননি, কিন্তু বিজ্ঞানীরা, মানে রাজনীতি বিজ্ঞানীরা বলছেন সেকুলারিজম উপমহাদেশের শব্দটা মুসলমানরাই আনছেন, কারণ মুসলমানরা সবসময় এখানে সংখ্যালঘু ছিল, মানে ভারতীয় উপমহাদেশ যদি একভাবে ধরেন, যদি পাকিস্তানিরা না হইতো এখানে কোনোদিন মুসলমান কোনো দেশে সংখ্যা গরিষ্ঠ হইতো না, সংখ্যালঘু হইতো। তাহলে সেকুলারিজমের আপনাদের ডেফিনিশনটা কি? লাকুম দিনুকুম ওলিয়া দিনই তো আমি মনে করি ইজ ওয়ান কাইন্ড অফ সেকুলারিজম, ইজ এ পার্ট অফ সেকুলারিজম, ইসলাম ধর্ম সেটাই এলাও করে। কিন্তু আপনারা দেখলাম সেকুলারিজম শব্দটাই শুনতে পারেন না, মানে এই সেকুলারিজম শব্দটাই আপনাদের কাছে কেমন জানি মানে আত্মবিস্মৃত একটা, অর্থাৎ আওয়ামী লীগ এটা ব্যাখ্যা করে যেটা ধর্মের বাইরে, আপনারা আবার সেকুলারিজমকে মনে করেন এটা ধর্মহীনতা। কিন্তু আপনি দেখেন যেমন ফিলিস্তিন, ইয়াসির আরাফাত বা এমনকি হামাস, তারাও সেখানে জুদেরকে, খ্রিস্টানদেরকে অ্যাকোমোডেট করার জন্য সেকুলারিজমের নিজস্ব ডেফিনিশন দেয়। তো সেকুলারিজমের ডেফিনিশন তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হইতে পারে না। সেকুলারিজম আমরা যেটা মনে করি, যেটা প্রফেসর রাজ্জাক বলছেন, অথবা গৌণভাবে লেট প্রেসিডেন্ট জিয়া যেটা মনে করতেন, সেটা হচ্ছে তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, এইটাই আমরা সেকুলারিজম বলি। তো যাই হোক, জামাতি ইসলামী, আমি বলবো আপনাদেরকে আমার অ্যাডভাইস দেওয়ার আমার কোনো প্রয়োজনও নাই অথবা দরকারও নাই, আপনাদের যথেষ্ট বুদ্ধিমান মানুষ আছে, আপনাদের মজলিসে সূরা আছে, আমি আপনাদেরকে শুধু এই যে সম্প্রতি ঘটে যাওয়া যেসব কাজ, আপনারা যদি ক্ষমতা চান গুড, আপনারা ক্ষমতা বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বিতা করেন। আরেকটা কথা হচ্ছে, কেউ কেউ বলছে বিএনপির সাথে জামাতের ধাক্কাধাক্কি হচ্ছে, জামাতের না, গণতন্ত্র যদি আমি বিশ্বাস করি, আপনি দেখেন আমেরিকার যদি আমেরিকাকে যদি আমরা একটু হিসাব করি, যেমন 2008 সালে যখন ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্সিয়াল প্রাইমারি হচ্ছিল বারাক ওবামা এবং হিলারি ক্লিন্টনের মধ্যে, আমার স্পষ্ট মনে আছে 1,75,00,000 ভোট পাইছিল দলীয় ভোট, মানে ডেমোক্রেটিক পার্টি 1,75,00,000 পাইছিল ওবামা, 1,74,00,000 পাইছিল আপনার হিলারি ক্লিন্টন। পরে রিপাবলিকানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে ওবামা প্রেসিডেন্ট হয়। সেই কমিটি, সেই অ্যাডমিনিস্ট্রেশনের মানে মোস্ট ইম্পর্টেন্ট ফরেন মিনিস্টার যে পদটা, সেটা হিলারি ক্লিন্টন হয়েছিল। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, এই যে 1,75,00,000 এবং 1,74,00,000 মানুষ দুইজনকে ভোট দিছে একই দলের সদস্য, তার মানেটা কি?
গণতন্ত্র হলে আপনি ডিসেন্ট এবং আপনার দলের রাইভেলরিকে অ্যাকসেপ্ট করতে হবে। জামাত ইসলামী কি সেই রকম রাইভেলরি অ্যাকসেপ্ট করে? আমি আজ পর্যন্ত শুনি নাই। তারা গণতান্ত্রিকভাবে তাদের আমির নির্বাচন করে, আমি শুনছি, ভালো। কিন্তু ডিসেন্ট, ডেমোক্রেসির যে ডিসেন্ট, যে মানে আমার প্রতিপক্ষ সেটা ওপেন, আমি জামাতে আজ পর্যন্ত দেখি নাই। অর্থাৎ একটা ডেমোক্রেটিক সোসাইটিতে আমি ইলেকশন করব, আমার সাথে সাকিব সাহেব ইলেকশন করবে, মনে করেন আমার দলের মধ্যে আমি দুইজন মনোনয়ন চাচ্ছি, সেটা ভোটের মাধ্যমে হবে, এবং আমি আমার পক্ষে কথা বলবো, আপনার ক্রিটিক থাকলে আপনার ক্রিটিক আমি করব, আপনি আমার ক্রিটিক করবেন, এবং শেষ পর্যন্ত যার সংখ্যাগরিষ্ঠ দলীয় সদস্য যখন আমাকে মনোনয়ন করবে তখন আমি মনোনয়ন পাবো, আপনাকে মনোনয়ন দিলে আপনাকে মনোনয়ন দিবে, পাবেন, এবং এরপরে আমি দেশবাসীর কাছে, সাধারণ মানুষের কাছে যাব, যেটা মানে আমেরিকা সহ বিশ্বের সব গণতান্ত্রিক দেশে এটা অ্যাকসেপ্টেবল। আমি তো জামাত ইসলামীতে আজ পর্যন্ত তাদের আমিরের যে সেকেন্ড যে হয়েছে তার ভোট কত পাইছে আজ পর্যন্ত আমি শুনি নাই। অর্থাৎ আমি বলতে চাচ্ছি আপনাদের ডেমোক্রেসির প্রতি কমিটমেন্ট আছে, এটা আমরা বাহ্যিকভাবে দেখি, কিন্তু দলের ভিতর ডিসেন্ট আপনারা অ্যালাউ করেন কিনা? দলের ভিতর যদি মানে ডিসেন্ট না করেন তাহলে তো আপনারা সৌদি আরবের মতো অথবা ইরানের মতো হয়ে গেলেন। আমরা শরিয়া আইন দুইটা দেশে দেখি, একটা সৌদি আরব, একটা ইরান। সৌদি আরব হচ্ছে মোনার্কি, অ্যাবসলিউট মোনার্কি, ব্রুটাল মোনার্কি আমি বলবো, আর ইরানে হচ্ছে ওরা আবার শিয়া, ওদেরটাও ব্রুটাল। যেমন আহমেদ নিজাদকে ইলেকশন করতে দিল না। আমরা জানি হি হ্যাজ বিন ওয়ান অফ দ্য মোস্ট পপুলার লিডার ইন ইরান। আমেরিকাতে 2 মেয়াদের বেশি কেউ ইলেকশন করতে পারে না, কিন্তু ইরানে সেটা বার নাই তাদের কনস্টিটিউশনে। তাইলে ধর্মীয় নেতা যে বসে সে প্রেসিডেন্টের উপরে, সে তাকে পারমিট করতেছে না টু কম্পিট ইন দ্য ইলেকশন, কেন? তাহলে তো এই যে আমাদের মুসলমান, এগুলো নিয়ে আসলে আমি তো মুসলমানদের, আমি কোনো কোরআন নিয়ে হাদিস নিয়ে আমি তর্ক করতে চাই না, এগুলা আমার অত জ্ঞান নাই, আমি খুবই ক্ষুদ্র মানুষ। কিন্তু জামাত ইসলামী যদি বাংলাদেশে ওপেন হতে চায়, এই যে আপনার ইন্দোনেশিয়ার কথা বললাম, পঞ্চশীলার প্রতি তাদের যে আপনার গণতন্ত্রের প্রতি আপনার যে কমিটমেন্ট, সে কমিটমেন্ট যদি আপনার থাকে, আপনি এই যে আওয়ামী লীগের মতো ফেসিবাদী দলকে এক বাক্যে, একদিনে, এক মুহূর্তে মাফ করে দিবেন। আওয়ামী লীগ আপনার কাছে মাফ চাইছে? আপনি আনওয়ান্টেড, আনকল ফর, আপনি কি জন্য আওয়ামী লীগকে মাফ করবেন? বাংলাদেশের 18 কোটি মানুষ আওয়ামী লীগকে মাফ করবে না ডক্টর শফিক, আপনি মনে রাখবেন। আমরা তাদের বিচার করব, বাংলাদেশের মানুষ বিচার করবে, এই দেশের ছাত্র জনতা তাদের বিচার করবে। বিচারে যদি হাসিনার ফাঁসি হয়, আমরা ফাঁসি বাস্তবায়ন করব, এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, মানে যাতে কেউ কথা বলতে না পারে, সে যেরকম মানুষকে জুডিশিয়াল কিলিং করছে, এমনকি আপনাদের নিজামীকে হত্যা করছে, আপনাদেরকে মুজাহিদকে হত্যা করছে, কাদের মোল্লাকে হত্যা করছে, এইগুলার বিচারও আমরা আবার করব। যেসব বিচারক এগুলা করছে তাদের বিচারও আমরা করব। আপনি ক্ষমা করে দিলে আমরা ক্ষমা করব। বাংলাদেশে যত রকমের জুডিশিয়াল, নন জুডিশিয়াল, এক্সট্রা জুডিশিয়াল কিলিং, ডিজেপিআর, এই যে ব্রিগেডিয়ার আজমি এবং ব্যারিস্টার আরমান সহ, হুমাম কাদের চৌধুরী সহ বাংলাদেশের শত শত মানুষ যারা গুম এবং আয়না করে বন্দী ছিল, আমরা সবাইকে মাফ করব। আপনি মাফ করলেও বাংলাদেশের মানুষ মাফ করবে না, আমরাও মাফ করব।